আলভির একটা খুব ব্যাড হ্যাবিট আছে, আপনি হচ্ছে ওই সেটে যে কোনো ফিমেল পার্টনার গেলে ওর কাজ হচ্ছে একটা ওয়েস্টার্ন স্টাইলে জাস্ট হাক করা, এবং সে তো একটা পুরুষে কিন্তু এই কাজ করে না, সে সেম কাজটাই করবে কোনো একটা ফিমেল পার্টনার গেলেই তার কাজ হচ্ছে জড়ায় ধরা। পার্টনারকে সামনে রেখে আরেকজনের সাথে রিলেশনে যাওয়া এবং তাকে দিয়ে পার্টনারকে অপমান করা, এর চাইতে ক্লাসলেস পার্সন হওয়া পসিবল? এরকম হাজবেন্ড ওয়াইফ কি আপনি জীবনে পান নাই যে বলছে যে তুমি যদি মারা যাও আমি বাঁচবো না? অনেক পেয়েছি। মারা যাওয়ার পরে বেঁচে আসে না? আছে। একজন ভদ্রমহিলা আছেন, উনি সম্ভবত নারী উদ্যোক্তা, কাপড় চোপড় বিক্রি করেন, টনি সম্ভবত নাম। ওনার হাজবেন্ড অনেক বয়স্ক, মারা গেছে। মারা যাওয়ার খুব অল্প সময়ের মাঝখানে উনি সেকেন্ড ম্যারেজ করলো। যাই হোক, এটা তার পার্সোনাল লাইফ। শুরুতে ওনার এরকম একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যে উনি বলছিল যে হাজবেন্ড যদি মারা যান উনি জীবনে আর কখনো বিয়ে করবেন না। সোজা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন আমার মনের দুঃখের কথা একটা অপোজিট জেন্ডারের সাথে বলা শুরু করব রিগার্ডিং মাই ফ্যামিলি, রিগার্ডিং মাই ওয়াইফ, তখনই বুঝতে হবে যে আমার মনের মধ্যে কোনো কুচিন্তা আছে। ছাড়া মানে হচ্ছে যে তুমি আমার প্রতি সিম্প্যাথেটিক হও, এইটা হচ্ছে আমার পারপাস। সিম্প্যাথির পরেই চলে আসে ডেট মুডে, অর্থাৎ কফি খাইতে গেল, ডিনার করতে গেল, অথবা বেচারি বাসা থেকে রান্না করে নিয়ে আসলো, খাওয়াই দিল, আচ্ছা ঠিক আছে আপনার বউ তো খাওয়ায় না আমি খাওয়াই দিই, লেটস স্টার্ট, শুরু কিন্তু হয়ে গেল। এটার যে শেষ কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সম্পর্কে টানাপোড়েন, সম্পর্কের ভাঙন, সেখান থেকে ডিপ্রেশন, কখনো বা আত্মহত্যা, এরকম নানান বিষয় কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা ঘর যদি আমরা কেন্দ্র করে চিন্তা করি, সেখানেও কিন্তু পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই বিষয়টা আমরা দেখতেই পাই। এই পরকীয়া কেন বাড়ছে, ডিভোর্স কেন বাড়ছে, কেন সম্পর্কের টানাপোড়েন বাড়ছে, কেন লয়্যালটি এখন দেখা যাচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলার জন্য আজকে আমাদের ইটস কমপ্লিকেটেড এর সেটে আছেন ডক্টর মুস্তাফিজুর রহমান। তিনি কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং মেডিসিন বিশেষজ্ঞ। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা এখন বার্নিং ইস্যু। প্রথমে জানতে চাচ্ছি যে পরকীয়া, এই বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি সোশ্যাল কিছু কেস স্টাডি দেখি তাহলে দেখি যে পুরুষদের দিকেই বেশি চোখ চলে যাচ্ছে, এবং পুরুষরাই নানান ভাবে কর্মক্ষেত্র বলেন বা আশেপাশের মানুষদেরকে বলেন পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। পুরুষ কি আসলে বহুগামী? আচ্ছা, বাই নেচার পুরুষরা কিন্তু পলিগামী বা বহুগামী, কিন্তু আসল পুরুষত্ব অনেকের সাথে সম্পর্কে জড়ানোর মধ্যে না, আপনাকে নিজেকে সংযত করার মধ্যেই হচ্ছে পুরুষত্ব। আল্লাহ তাআলা এই জন্যই হচ্ছে রিলেশনশিপকে হালাল করছেন বিয়ের মাধ্যমে, এবং বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করা হয়েছে এই জায়গাটাতে। আপনি আপনার নিজের সাথে ফাইট করবেন, আপনার নফসকে কন্ট্রোল করবেন, এটাই হচ্ছে আসল পুরুষত্ব। এই যুদ্ধটাই হচ্ছে আপনাকে চালা যেতে হবে আফটার বিং অ্যাডাল্ট আপ টু ডেথ। তার মানে সকল পুরুষই বহুগামী, এইটা নারীদের ক্ষেত্রে কি? বহুগামিতা বলতে আপনি যে জিনিসটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে সে কি রিলেশনশিপে আছে কিনা নাই। প্রত্যেকের ইনসাইড তার মধ্যে যে কোনো নারীকে দেখলে একটা অ্যাট্রাকশন গ্রো করতে পারে, অথবা তার মধ্যে হচ্ছে তার সাথে কথা বলার মেশার একটা ইচ্ছা সে পোষণ করতে পারে। এখন এটা না করাটাই হচ্ছে আসল কাজ, বা না করাটাই হচ্ছে শালীনতা, ভদ্রতা, সংযম। আর আপনি যদি সেটা করেই বসেন তখনই শুরু হবে কমপ্লিকেশনস বা হচ্ছে ঝামেলা। নেচার আপনাকে যেভাবে তৈরি করছেন, সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে তৈরি করছেন, আপনার বডিতে হরমোন যেভাবে প্রোডাকশন হচ্ছে, সেখানে অপোজিট সেক্সের প্রতি আপনার অ্যাট্রাকশন আসবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এবং এই স্বাভাবিকতাটার সাথে আপনি ফাইট করে, এই অ্যাট্রাকশনের সাথে ফাইট করে নিজেকে সংযত রাখবেন, এই জিনিসটা হচ্ছে আপনার ক্রেডিট। সম্প্রতি একটা ঘটনা হয়তো বা আপনি জেনে থাকবেন যে ইকরা, তিথি এবং জাহের আলভির যে একটা ত্রিমুখী কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, এবং সেই পরকীয়ার বিষয়টা কিন্তু উঠে আসছে, এবং এ কারণে ইকরা অর্থাৎ জাহের আলভির স্ত্রী তিনি হত্যা করেছেন। তো সেক্ষেত্রে এই ঘটনাটাকে যদি আমি আপনাকে একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে বিশ্লেষণ করতে বলি, আপনি কিভাবে করবেন? প্রথমত হচ্ছে যে শুধুমাত্র যে আলভি, তিথি এবং হচ্ছে ইকরা তাদের ক্ষেত্রেই পরকীয়ার ঘটনাটা ঘটলো, বা এই ক্ষেত্রে একটা খুবই ডার্টি এন্ডিং বাই সাইড অফ ইকরা, এই জিনিসটা কিন্তু এরকম না। আমাদের সোসাইটিতে আপনি যদি এখন তাকান খুব ভালো করে, আপনি প্রত্যেকটা জায়গায় দেখতে পারবেন যে অ্যাডাল্টারি রিলেশনশিপ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরকীয়া, এই জিনিসটা চলতেছে। ইনফ্যাক্ট লাস্ট ইয়ার মোস্তফা সরওয়ার ফারুকীর একটা সম্ভবত ওয়েব ফিল্ম, নাম হচ্ছে আপনার দ্য লাস্ট ডিফেন্ডার অফ মনোগামি, এটাতে কিন্তু উনি খুব সুন্দর করে কর্পোরেট অফিস এমপ্লয়ির সাথে রিলেশনশিপে যাওয়ার যে ব্যাপারটা, এই জিনিসগুলো কিন্তু উনি দেখাইছেন। আমাদের সোসাইটিতে এখন সবচেয়ে ডিভাস্টেটিং কন্ডিশন ফর সোশ্যাল ব্রেকডাউনস, ফ্যামিলি ব্রেকডাউনস এই পরকীয়া। আর এইখানে যে ব্যাপারটা, এই তিনজনের ত্রিমুখী ঘটনার মধ্যে যে ঘটনাগুলা, এখানে একটা জিনিস কি, জাহের আলভি ওনার মধ্যে সেলিব্রিটি স্টান্ট কাজ করতেছে, মিডিয়াতে মোটামুটি ব্যস্ততম মানুষ। ইকরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আর
দ্যাট ওমেন তিথি আসলে বেসিক্যালি আমি তো এর আগে কখনো ওনার নাম শুনি নাই, যতটুকু জানি যে উনি উঠতি মডেল বা সামথিং লাইক দিস। উনিও কাজ করছেন এবং সবচেয়ে বেশি সম্ভবত কাজ ওনার জাহের সাথেই কাজ আলভির করেন সাথে শুধু, কাজ অন্য করছেন। কোথাও ওরকম তো ফোকাসড না। তো মিডিয়ার জুটিটা ক্ষেত্রে জনপ্রিয়। এক্স্যাক্টলি মিডিয়ার ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে মানে মেয়েরা খুব সহজে কম্প্রোমাইজ করে নেয়, আরেকজন মানে আরেকটা খুঁটি বা আরেকটা সিঁড়ি বা স্টেয়ার্স ধরে তারা হচ্ছে উপরে উঠতে চায়। হয়তো আলফি ছিল তার সেই স্টেয়ার। এখন তারও কিন্তু ব্যক্তিগত লাইফ ইজ নট স্মুথ। আপনি ইকরার ব্যাপারে রিসেন্টলি কয়েকটা মানে কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে খুব ঘুরপাক খাচ্ছে যে তার আগে বিয়ে হয়েছিল বা এরকম কিছু হয়তো রিলেশন ছিল। আর আলভির যে ব্যাপার টোটালি বলবো যে মানে ওর অ্যাটিটিউড, বিহেভিয়ার, কথাবার্তা এই জিনিসগুলো যদি খুব ক্লোজলি আপনি অবজার্ভ করেন, এখানে আপনি খুব অহংকার দেখতে পাবেন। পাশাপাশি হচ্ছে যে মানে খুব ড্যাম কেয়ার একটা ভাব, অথবা কোনো গিল্টিনেস নাই, অথবা সেলফ ডিপেন্ডিং একটা অ্যাক্টিভিটিস আছে। অর্থাৎ নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের যে ধরনের সিমটম থাকা উচিত প্রত্যেকটা জিনিস কিন্তু তার মধ্যে অলরেডি আছে। তিনি একটা পডকাস্টে বলেছিলেন যে তিনি তার নার্সিসিস্ট অ্যাটিটিউড আছে। আচ্ছা, নার্সিসিস্ট শব্দটা কিন্তু খারাপ না। আপনি যদি এটার বাংলা মিনিং করেন, এটার বাংলা মিনিং হচ্ছে যে আত্মমুগ্ধতা, মানে আমি আমার প্রতি মুগ্ধ, অনেকটা সেলফ অবসেস টাইপ। কিন্তু প্রবলেমটা সেই জায়গাতেই যখন এই নার্সিসিজম আপনার হচ্ছে ডিসঅর্ডারে কনভার্টেড হচ্ছে। অর্থাৎ আপনি এতটাই হচ্ছে নিজের প্রতি মুগ্ধ, এতটাই সেলফ সেন্ট্রিক, আপনি আপনারে ছাড়া কাউরে প্রায়োরিটি দিচ্ছেন না, এবং আপনি সিক করতেছেন যে প্রত্যেকটা মানুষ আপনাকে প্রায়োরিটি দিতে হবে, আপনার ডিসিশন ইমপ্লিমেন্টেশন হইতে হবে, আপনার ডোমিনেন্সি থাকতে হবে। এবং এইটা যদি কোনো কারণে একটু আপনার ইগনোরেন্স হয় অথবা কোনো কারণে আপনি পেলেন না, সেই ক্ষেত্রে এই মানুষগুলো যেটা করে ওনারা অ্যাগ্রেসিভ হয়ে যান। সেটা ফ্যামিলি ভায়োলেন্স হইতে পারে, সেটা ওয়ার্ক প্লেসে ভায়োলেন্স হইতে পারে, ইভেন দো সেটা হচ্ছে সোশ্যাল গ্যাদারিংসেও হইতে পারে, রাস্তাঘাটে পর্যন্ত হইতে পারে। দে আর আনকন্ট্রোলেবল। এই নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার যখন একটা মানুষের মধ্যে থাকবে, তখন কিন্তু সেই মানুষটাকে কন্ট্রোল করা টাফ হয়ে যায়। জাহের আলভি এবং ইকরা ইস্যুটা, এখানে আপনি যে কথাটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে চলছে যে ইকরা বা তার স্বামী তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন বলেছেন যে ইকরা হচ্ছে আরেকজনের সাথে প্রেম ছিল, ইকরা একবার বিয়ে করেছে, ইকরার সিগারেট বা মদ এরকম একটা নেশা ছিল। এভাবে নানানভাবে প্রমাণ করার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আমি জানি না কোনটা সঠিক, বা আমরা কিছু ভিডিওসও দেখেছি। কিন্তু এমন কি হয় যে যখন পার্টনার আমার সাথে চিট করছে বা একজন পার্টনার যখন চিট করছে, তখন একটা মেয়ের ভেতরে বা একটা ছেলের ভেতরে স্বভাবতই কি একটা রাগ তৈরি হয় না যে ঠিক আছে আমিও চিট করে দেখাই দিব তোমার কেমন লাগে, বা আমি তাহলে, যেমন নেশাগ্রস্ত ছেলেরা কেন হয়, একটা দুঃখ পেয়েই তো হয়, তেমন মেয়েরাও কিন্তু নেশাগ্রস্ত হতে পারে একটা দুঃখের মাধ্যমে। ঠিক আছে আমি সিগারেট খাচ্ছি, আমি চিল করতেছি, আমি মদ খাচ্ছি, বা তুমি হয়তো বা বুঝবা যে আমি কি করছি, তোমাকে দেখাই দিচ্ছি যে আমি একজনের সাথে কথা বলে তোমার কেমন লাগে। তো এটা কি এরকম ইস্যু হতে পারে কিনা? না, আপনি নেশাগ্রস্ত মানুষ একটা দুঃখ পাইলে নেশাগ্রস্ত হয়, এটা কিন্তু খুব রং কনসেপশন। আচ্ছা, মানে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে এখন। নেশার ব্যাপারটা অনেকে মনে করে, ধরেন আপনি স্কুলের উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে সিগারেট খেতে দেখলেন, এটা তার কাছে হয়তো স্মার্টনেস। একটা মেয়ে দেখলেন যে সে ওয়ার্ক প্লেসে সাকসেসফুল, কিন্তু হয়তো সে তার মেল কলিগের সাথে কোনো একটা কফি শপে গিয়ে সে হচ্ছে স্মোক করতেছে। স্মোকিং বলেন বা অন্যান্য যে ড্রাগ অ্যাডিকশন বলেন, এই জিনিসটা এখন আমাদের সোসাইটিতে একটা স্মার্টনেসের পর্যায়ে চলে গেছে। ইনফ্যাক্ট এই গুলশান বনানীতে অনেক হচ্ছে আপনার সীসা বার আছে, বা হচ্ছে যে অ্যালকোহলের বার আছে, ওখানে যারা যাচ্ছে সবাই তো দুঃখ পেয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। অনেকে মনে করেন যে যেহেতু যে কোনো ড্রাগ বা অ্যালকোহল বলেন বা অন্যান্য যেগুলো এখন পাওয়া যায়, আইস, তারপরে হচ্ছে আপনার ইয়াবা, এলএসডি, এই জিনিসগুলো না ইনিশিয়ালি একটা মানুষের মধ্যে খুব হিরোইজম কাজ করে। এবং আমি দেখছি যে মিডিয়াতে আমার খুব ক্লোজ একটা ছোট ভাই আছে, তাকেও দেখছি হি ইজ অলসো অ্যাডিক্টেড। অ্যাডিকশন জিনিসটা কেমন যেন এটার সাথে ওতপ্রোতভাবে মানে জড়িয়ে গেছে, যে মানে এইটা না নিলে না তাকে স্মার্ট বলা হবে না, বা তাকে হচ্ছে সোসাইটিতে মিক্স আপ হয় না এরকম। এখন ফ্যামিলি গ্যাদারিংস এর মাঝখানে কেউ যদি অ্যালকোহল নিয়ে আসে, কেউ যদি সিগারেট নিয়ে আসে বা অন্যান্য ড্রাগস নিয়ে আসে, এবং সেই জিনিসটা সে দুঃখ পাইছে বলেই খাচ্ছে, এটা আসলে ইললজিক্যাল। একজন এক্সেস দিচ্ছে, আরেকজন নিচ্ছে, এবং দ্যাটস হাউ টোটাল মেন্টাল কন্ডিশনটা কিন্তু আরো খারাপের দিকে যাচ্ছে। কারণ যে কোনো অ্যাডিকশন কিন্তু আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ক্রিয়েট করছে, এবং আপনার ব্রেন বা মাইন্ড এই জিনিসটাকে কিন্তু কন্ট্রোল করার ট্রাই করতেছে। সো আপনি যখন গ্র্যাজুয়ালি ওটাতে যাচ্ছেন, একটা অ্যালকোহলিক পার্সনের মধ্যে আপনি যে পরিমাণ ডিপ্রেশন দেখবেন, একটা গাঁজাখোর মানুষের মধ্যে যে পরিমাণ ডিপ্রেশন দেখবেন, একটা স্বাভাবিক মানুষের মধ্যে কিন্তু সেই ডিপ্রেশনটা দেখবেন না। এখন তার ডিপ্রেশন, এটাকে আপনি নর্মালে মানে সে নিজে নিজে আবার হচ্ছে নর্মালে ব্যাক করবে না। একটা সাধারণ মানুষ কোনো একটা কারণে, ফ্যামিলি ইস্যু হইতে পারে, জব ইস্যু হইতে পারে, সে ডিপ্রেশনে গেল, সে হয়তো ট্রাই করলো যে আমি নিজে নিজে কন্ট্রোল করার ট্রাই করি, দেখা যাবে সে একটা না একটা সময় পরে কিন্তু নর্মালে ব্যাক করবে। কিন্তু এই মানুষগুলা ব্যাক করে না। সো এইখানে মানে আলভি বলেন, ইকরা বলেন, ইকরার পার্সোনাল লাইফ বলেন,
কোনো লাইফে কিন্তু নর্মাল একটা সাংসারিক লাইফের প্যাটার্ন কিন্তু ইন্ডিকেট করে না, মানে তাদের রিলেশনটা খুব নর্মাল ছিল না। আর জেদের যে ব্যাপারটা বললেন যে তুমি লয়াল না তাই আমি হচ্ছে লয়াল না হয়ে দেখাবো, এটা টোটালি অযৌক্তিক। আপনার এই শো এর নামটা হচ্ছে ইটস কমপ্লিকেটেড, তাই না? তো লাইফের ব্যাপারে আমি খুব সুন্দর একটা কথা বলি, এটা হচ্ছে এরকম, লাইফ ইজ নট কমপ্লিকেটেড, উই মেক ইট কমপ্লিকেটেড। আমরা এটাকে আসলে লাইফ সিম্পল, আপনার জীবন সিম্পল। মানুষের কত চাহিদা থাকতে পারে, কত চাওয়া থাকতে পারে, কিন্তু আপনি যখন কোনো কিছুতেই সন্তুষ্ট হবেন না, সেটা টাকা হোক, পয়সা হোক, আপনার প্রপার্টি হোক, পার্সোনাল রিলেশনশিপ হোক, তখনই কিন্তু আপনার অশান্তি শুরু হইলো। ড্রাগটাই তার সুইসাইডাল কারণ, ব্যাপারটা এরকম না। মানুষ সুইসাইড কখন করে? মানুষ হচ্ছে যখন জীবনে বেঁচে থাকার মিনিমাম লাস্ট হোপটা পায় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তার সেলফ রেসপেক্টের জায়গাটা একেবারে শেষ। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে যে একটা মানুষ যখন দেখে যে তার আসলে বেঁচে থাকার জন্য ন্যূনতম আর কোনো ভ্যালিড রিজন বাকি নাই, তখন আসলে লাইফের উপরে তার টোটাল হোপ চলে যায়। এবং তখনই তার মধ্যে শয়তান বলেন অথবা নিজে নিজে সে চিন্তা করতে থাকে আমার তো বেঁচে থাকা ওয়ার্থলেস, তখন সে হয়তো সুইসাইডাল অ্যাটেম্প নিচ্ছে। এটাও সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের একেবারে খুব এক্সট্রিম একটা পর্যায়ে। ফাইনালি যারা করে ফেলে তারা তো করেই ফেলে। আর তা কখনোই কোনো কিছু সলিউশন না। ইউ হ্যাভ টু ফাইট উইথ ইউর লাইফ। আপনাকে জীবনে যত কমপ্লিকেসি আসুক, এইটার সাথে করে নিয়ে সামনে আগায় যাওয়াটাই হচ্ছে আপনার জন্য বিগেস্ট সাকসেস। আপনি ঠিকই বলেছেন যে ওখানে যে আমি যদি মানে পার্টনার যখন চিট করে তখন আরেকটা চিট করে দেখায় দিব, এরকম সিচুয়েশন কিন্তু মানুষের মধ্যে আসে। হ্যাঁ, হয়। অবচেতন মনেও আসে। এবং একটার ফ্রেন্ড সম্ভবত একটা স্ট্যাটাস দিয়েছে, আমি যতটুকু দেখলাম আজকে সকালেই, যে সম্ভবত তার হাজবেন্ড অনেক বেশি চিট করেছিল বিয়ের পরপরই। এই কারণে সে আরেকজন তার ফ্যামিলিগতভাবে, যেহেতু ফ্যামিলি জানতো না, এই জন্য ফ্যামিলিগতভাবে বিয়ে করেছে। এবং করে একদিনের মাথায় তিনি আবার ময়মনসিংহ না কোথা থেকে পালিয়ে আলভির কাছে চলে আসে, এরকম একটা স্ট্যাটাস আমি দেখলাম। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছিল যে এটা হয়তো বশত হয়ে যায় না। এটা হয়, জিদের যে ব্যাপারটা আপনি বললেন যে সে লয়ালিটি ব্রেক করছে, সে কমিটমেন্ট ব্রেক করছে, আমিও করে দেখা দিব, এটা হয়। আমি পার্সোনাল লাইফে এরকম কেস পাইছি। কিন্তু এটাকে আদৌ বুঝতে পারে যে এটা তো আরো বড় বোকামি, মানে এইটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। আপনি সে একটা খারাপ কাজ করছে এবং সেইটার জন্য মানে সে কারোর সাথে রিলেশনে ইনভলভ, এখন আমি জিদ করে আরেকজনের সাথে রিলেশনে গেলাম, যাওয়ার পরে আমাদের তো ধরেন একটা ফ্যামিলিতে একটা হাজবেন্ড এবং ওয়াইফের মাঝখানে আপস এন্ড ডাউনস তো থাকবেই, রিলেশনশিপে হোক, ভালোবাসায় হোক, লয়ালিটিতেও হইলো। এখন জিনিসটা হচ্ছে এরকম যে আপনি যখন আরেকটা রিলেশনে জড়াইলেন আবার তাকে ফেলে ওনার কাছে চলে আসলেন এবং আপনাদের যদি মিউচুয়াল হয়ে যায় তাহলে ওই দুইটা লাইফের কি হবে? তো আপনি জিদের বসে আরো একটা লাইফ আপনি নিজেও ধ্বংস করলেন, বা আরো একটা লাইফে আপনি নিজেও ডিস্ট্রয় করলেন, অথবা আপনি আপনার নিজের যে লয়ালিটি আগে যে মানে জোর গলায় আপনি বলতে পারতেন যে আমি তো লয়াল, তুমি কেন মানে লয়ালিটি ব্রেক করলা, সেই কথাটা বলার অপশনটা তো আর থাকলো না। সো এইটা হয় কি যে মানে কমপ্লিকেসি থেকে আরেকটা কমপ্লিকেসি আরাইজ করলো, তখন কিন্তু গ্র্যাজুয়ালি প্রবলেমস বাড়তেই থাকে। অনেকেই আছে, আমি এরকম অনেকেই চিনি, আমি অনেকগুলো কেস পেয়েছি, যেহেতু জীবনের গল্প নিয়ে কাজ করি। আমি দেখেছি যে তারা একটা টক্সিক রিলেশনশিপ থেকে বের হওয়ার জন্য তারা অন্যকে খুঁটি হিসেবে ধরে, যে ওকে ফাইন, আমার তো এই সময়টা খুব ভেতরে কষ্ট, আমি তো কোনোভাবেই এই মানুষটা থেকে বের হতে পারছি না, আরেকজনকে খুঁটি হিসেবে আঁকড়ে ধরি, ওর সাথে রিলেশনশিপ বা প্রেম খেলি, তারপর যখন আমি ডিপ্রেশন থেকে বের হয়ে যাব ওকে আমি আস্তে করে সরিয়ে দেবো। এবং এটা হয়, সে ডিপ্রেশন থেকে বের হয়ে আস্তে করে তাকে সরিয়ে দেয়, তখন আবার ওই যে ছেলেটা তাকে হেল্প করেছে বা যে মেয়েটা তাকে হেল্প করেছে সে আবার ডিপ্রেশন থেকে বের হতে পারে না। এরকম অজস্র কাহিনী আছে সমাজে। এই ব্যাপারটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা মারাত্মক লেভেলের একটা হচ্ছে অস্থিরতা, মানসিক অস্থিরতা। মানে ব্যাপারটা এরকম যে হ্যাঁ ওর সাথে আজকে আমার ব্রেকআপ হয়েছে, কালকে আমি আরেকটা ছেলে ধরলাম যে একটা খুঁটি হিসেবে বা একটা মানে ডিপেন্ডেন্সি হিসেবে আমি ধরলাম। আমার কথা হচ্ছে যে প্রথমত যে এখনকার যে রিলেশনগুলো, এই রিলেশনগুলো কিন্তু আপনি কখনো দেখবেন না খুব স্মুথ গোয়িং, মাত্র 2 থেকে 3 দিন, তারপরে কমপ্লিকেশন শুরু হয়। এটার কারণ হচ্ছে কি যে ভালোবাসা বা হচ্ছে লাভ বা হচ্ছে অ্যাফেয়ার, এটার মাঝখানে কিন্তু ন্যাস্টিনেস প্রচন্ড, তেনা পাওনা সম্পর্ক চলে আসছে অনেক। 2 হচ্ছে স্ট্যাবিলিটি নেই, অর্থাৎ আমি তাকে পছন্দ করি এবং এই পছন্দের সম্পর্কটাকে মানে আমার তরফ থেকে কিছু স্যাক্রিফাইস থাকতে হবে, ওর তরফ থেকে কিছু স্যাক্রিফাইস থাকতে হবে, এই ধরনের স্যাক্রিফাইজিং মেন্টালিটিও কিন্তু নাই। অবসেশন থাকে প্রচন্ড, তারপরে কন্ট্রোল করার পজিটিভনেস থাকে একটা প্রচন্ড, সবাই চাইছে ও হচ্ছে আমার প্রপার্টি, এরকম মেল ফিমেল বোথ মানে দুইজনের ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটে। এবং এই 2 থেকে 3 দিন পরেই দেখবেন যে আপনার ওরা ঝগড়া শুরু করছে, আবার রিলেশনে থাকা অবস্থায় সারা রাত ফোনে কথা বলতেছে। তো আপনি কতক্ষণ কথা বলতে পারবেন? সারা রাত না ঘুমায় আপনি ফোনে কথা বলতেই আসেন, কি বলতেছেন? এটি সম্ভব একটা মানুষের পক্ষে? ঠিক তার একদিন পরে তোমার মোবাইল ওয়েটিং ছিল কেন, এই তোমার ও মেসেজ দিল কেন, তোমার ওই ছবিতে এই ছেলেটা লাভ রিয়েক্ট দিল কেন, মানে এই ধরনের যে কেন শুনতে শুনতে তিক্ততা চলে আসে।
আসে, ব্রেকআপের দিকে যায়, যাওয়ার সাথে সাথে আরেকজন সে হয়তো জানে যে এই মেয়েটার ওই ছেলেটার সাথে সম্পর্ক ছিল, ডাজন্ট ম্যাটার, সে তখন সিম্প্যাথেটিক একটা অ্যাটিটিউড নিয়ে চলে আসে, আরে ও তো খারাপ, ঠিক আছে আমি তো তোমাকে আগে থেকেই পছন্দ করতাম। কিন্তু এই একটাও কিন্তু মানে একেবারে মনের গভীর থেকে ভালোবাসি অথবা তার প্রতি যে কেয়ারিং অ্যাটিটিউডটা শো করে, এভরিথিং ইজ ফেক। ওরা একটা অ্যাক্টিং করতেছে ফর দেয়ার ওন পারপাস। যখন ওই ছেলেটা দেখলো যে এর সাথে আরেকজনের সম্পর্ক আছে, সে হয়তো ফিরে আসলো, তখন আবার এটাই হচ্ছে সরায় দিল। এই যে জিনিসটা না, মানে আপনি দেখবেন যে ইউনিভার্সিটি বলেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, ছেলেমেয়েরা যখন টিনেজ বয়সে যায়, ওদের আজকাল ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, এটাও একটা স্ট্যাটাস, আমার একটা গার্লফ্রেন্ড আছে, এটাও একটা স্ট্যাটাস। কিন্তু বয়ফ্রেন্ড বলেন, গার্লফ্রেন্ড বলেন, জিনিসগুলো তো আসলে এগুলো তো স্ট্যাটাস না। ইউ নিড এ পার্টনার ফর ইউর মেন্টাল ডিপেন্ডেন্সি, ইউ নিড এ পার্টনার ফর ইউর ফিজিক্যাল ডিপেন্ডেন্সি অ্যাজ ওয়েল। আমরা বিয়ে কেন করি, সংসার কেন করি, যে আমার এমন একজন মানুষ দরকার যে আর আমি একই সাথে এই সংসারটাকে সামনে আগায় নিয়ে যাব। আমাদের একজন আরেকজনের উপর মানসিক নির্ভরতা থাকবে, পাশাপাশি আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে তাদেরকে আমরা একটা পর্যায়ে নিয়ে হয়তো দুনিয়া থেকে আমরা চলে যাব। এই জিনিসগুলো এরকম হয়ে দাঁড়াইছে, মানে খুব কমন প্রশ্ন আপনি দেখবেন, এই তোর গার্লফ্রেন্ড আছে, এই তোর বয়ফ্রেন্ড আছে, মানে ব্যাপারটা হচ্ছে থাকতেই হবে, না থাকলে আছে না, সরাসরি জিজ্ঞেস করে তোর গার্লফ্রেন্ড কি করে, তোর বয়ফ্রেন্ড কি করে। ও আচ্ছা, মানে আর একটু অ্যাডভান্স হয়ে গেল, মানে আছে ওরা কনফার্ম, কিন্তু এখন কি করে সেটা হচ্ছে ফ্যাক্টর। এই কারণেই না মানে এদের অস্থিরতা কখনো শেষ হয় না। আচ্ছা, আপনি তো বললেন যে একটা যে কোনোটাই রিয়েল লাভ না, প্রত্যেকটাই অস্থিরতা। আরেকটা হয় যে এটা বিবাহিত ক্ষেত্রেও হয়, যে বিবাহিত বৈবাহিক সম্পর্কে খুব অস্থিরতা চলছে, তাদের মধ্যে বনিবনা হচ্ছে না, এই সময়টা বিবাহিত মেয়ে বা বিবাহিত ছেলেটা আরেকজনকে খুঁটি হিসেবে ধরে যে এখান থেকে বের হওয়ার জন্য, বা খুবই যেমন নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের পার্টনারও যদি কেউ পায়, সেক্ষেত্রে ওখান থেকে বের হওয়ার জন্য আরেকজনকে সে খুঁটি হিসেবে ধরে, এবং সত্যি সত্যি রিয়েল লাভ হয়ে যায় আরেকজনের ক্ষেত্রে। এই রিয়েল লাভ যখন হয়ে যায় তখন তো ওই মানুষটা আর মুভ অন করতে পারে না, এই মানুষটা তো বারবারই ফিরে যাচ্ছে আবার আসছে, তখন আসলে কোনটা রিয়েল লাভ আর কোনটা এখন জিনিসটা হচ্ছে যে ধরেন হাজবেন্ড এবং ওয়াইফের মাঝখানে কোনো একটা ঝগড়া অথবা তাদের মাঝখানে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এইখানে কিন্তু আপনি যদি খুব ঠান্ডা মাথায় ইসলামিক যে রুলস আছে সেটাও যদি আপনি একটু খেয়াল করেন বা দেখেন, যে 3 তালাকের যে নিয়ম দেওয়া হয়েছে ইসলামে, এটা কিন্তু এরকম না যে একসাথে 3 তালাক বললেই কিন্তু তালাক হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে 90 ডেজের একটা বাইন্ডিংস আছে, কিন্তু আপনার 1 তালাক, তারপরে হচ্ছে 30 ডেজ, তারপরে 30 ডেজ, তারপরে 30 ডেজ, অর্থাৎ 90 ডেজের মাঝখানে আপনি যদি মনে করেন যে আপনার ওয়াইফের সাথে আপনার হচ্ছে আবার খুব সুন্দর করে স্মুথ গোয়িং একটা রিলেশন যাবে, অথবা আত্মীয় স্বজন বাবা মায়ের মধ্যস্থতার কথা বলে আপনারা একসাথে থাকার ডিসিশন নিলেন, ইউ গাইস ক্যান ডু দ্যাট। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার ওয়াইফের সাথে অথবা একটা কনজুগাল লাইফে ওয়াইফের সাথে তার ঝামেলা হইতেই পারে, এইখানে আরেকজনের উপর গিয়ে যে ডিপেন্ডেন্সি হওয়াটা না, এই জিনিসটা টোটালি একটা বিকৃত মানসিকতার পরিচয়। কেন বলবো এই কথাটা, কারণ হচ্ছে আমরা যখন বিয়ে করি, হ্যাঁ, বিয়ে করলে বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে আমার উপর ডিপেন্ড করে বা আমার হাতে ওই ফ্যামিলি থেকে একটা মেয়ে টোটালি চলে আসতেছে আমার সংসারে, যে সংসার সে কোনোদিন দেখে নাই, যেখানে সে বড় হয় না। ও তো একটা ডিফারেন্ট কালচারে বড় হওয়া মানুষ, ওর বাবা মা, ওর ফুড হ্যাবিট, ওর চয়েস, এভরিথিং হয়তো ডিফারেন্ট, তাই না? ওই মানুষটা যখন আমার কাছে আসছে, ওর সমস্ত দায়িত্ব কিন্তু আমার। এই সমস্ত দায়িত্বর একটা দায়িত্ব হচ্ছে ওর ইমোশনাল স্ট্যাটাস বোঝার দায়িত্ব আমার। তো এখন সে রাগ করছে, তারে কিছু স্পেস দেওয়া উচিত। খুব বেশি রাগারাগি হচ্ছে, দরকার হয় 2জন 2 রুমে থাকো, 1 মাস থাকো, 1 মাস পরে অটোমেটিক্যালি দেখা যাবে যে 2জনের মাঝখানে খুব সুন্দর একটা বন্ডিংস তৈরি হয়ে যেতে পারে। আমার একটা ফ্রেন্ড, মানে স্কুলের ক্লাস ফ্রেন্ড, সে তার হাজবেন্ডের সাথে অলমোস্ট 1.5 মাসের মতো সেপারেটেড ছিল, একই বাসায় কিন্তু আলাদা আলাদা 2 রুমে থাকতো, এবং 1.5 মাস পরে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত তাদের সংসারে কোনো ঝামেলাই হয় নাই। প্রত্যেককে কিছু স্পেস দেওয়া উচিত। আপনি এখন রেগে আছেন, আপনার পার্টনার আপনার সাথে ঝগড়া করতেছে, আপনি চিল্লাচ্ছেন, ও চিল্লাচ্ছে, আপনি দেখবেন উইদিন 24 আওয়ার্সের মধ্যে 2জনের মাঝখানে একটা গিলটি ফিলনেস কাজ করবে। এইখানে আপনি থার্ড পার্সনের অ্যাক্সেস দিয়ে না, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে এত বেশি মানে সোশ্যালাইজেশন করি, এখন এত বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপডেট করি। ওর সাথে ঝগড়া হয়েছে, আমি বিশাল এক স্ট্যাটাস দিয়ে বসছি, এই স্ট্যাটাসে আইসা দেখবেন একেবারে মানুষের সিম্প্যাথি, ওরই সর্বনাশ, হ্যাঁ ভাবি এমন করছে, এই সেই, আর ইনবক্স তো ভরেই যাবে একবারে। তো যখন ইউ গট এন অ্যাভেলেবিলিটি অফ দ্য পিপল যারা আপনাকে সিম্প্যাথি দেখাচ্ছে, কেয়ার দেখাচ্ছে, তখন কিন্তু 1টা 2টা 3টা কয়টা ইগনোর করবেন আপনি? কোনোটাতে হয়তো আপনি একটা রিপ্লাই দিয়ে বসেন, বাস শুরু হয়ে গেল। এইটা হচ্ছে একটা। আর ছেলে মানুষের অবস্থাটা এরকম, সেটা হচ্ছে যে দে অলওয়েজ গেট এ সেকেন্ড অপশন রেডি। আপনি সোসাইটিতে একটু এস্টাবলিশড, ইউ হ্যাভ সাম মানিস, পাওয়ার, এই জিনিসগুলো আছে। এখন এরকম অনেক মেয়ে আছে, তাদের কাছে আসলে আপনি বিবাহিত, অবিবাহিত, বাচ্চা আছে, বাচ্চা নাই, আপনার বয়স 60-70, ডাজন্ট ম্যাটার।
ওরা কন্টিনিউয়াসলি আপনার পোক করতে থাকবে, নক করতে থাকবে। এবং যদি খালি দেখে যে বাই এনি চান্স আপনার ফ্যামিলিতে কোনো ধরনের কোনো একটা মানে হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং বা সেপারেশন এই ধরনের জিনিস আছে, তারা খুব সহজে এন্ট্রি নিয়ে ফেলবে। তো এই অ্যাভেলেবিলিটিটার কারণেও সংসারের বন্ডিংস কিন্তু এখন অনেক হালকা হয়ে গেছে। আমার পার্সোনাল অবজারভেশন যে যারা আসলে করে তাদেরকে সবসময় আমি হাসি খুশি দেখেছি। তাদের সোশ্যাল মিডিয়া যদি ঘুরি, আমার কাছে এরকম অনেক যারা করেছে তাদের লিস্ট আছে, মানে আমি এই স্ট্যাটাস গুলো বা তাদের যে আইডি গুলো সেগুলো টুকে রাখি। তো ওদের ওই আইডির ভিতরে ঢুকলে দেখি যে তাদের কোনো ডিপ্রেশনের স্ট্যাটাস নাই, খুব হাসি খুশি, তারা হয়তো ব্লগ করছে, তাদের হ্যাপিনেস মোমেন্ট গুলো শেয়ার করতেছে, এরকম দেখি। কিন্তু এমন কাউকে খুব কম দেখে করতে যারা সবসময় বলে যে আমি খুব ডিপ্রেশনে আছি, বা কান্না করে, কষ্ট পেলে, দুঃখ পেলে মানুষকে শেয়ার করে। এই মানুষগুলো কিন্তু করার প্রবণতা আমি কম দেখেছি, রেদার দেন যারা খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করছে যে সে খুব হ্যাপি, তাদেরকেই বেশি করতে দেখেছি। এটার রিজনটা প্রথমত জিনিসটা আসলে কি, আত্মা। আপনি আপনাকে করতেছেন, তার মানে হচ্ছে ইউ আর দ্য মাস্টার অফ ইয়োরসেলফ ফার্স্ট অফ অল। এটা এখন প্রভোকেটিং ফ্যাক্টর থাকতে পারে, সেটা যে কোনো কিছুই হইতে পারে, সোসাইটি হইতে পারে, ফ্যামিলি হইতে পারে, অথবা ধরেন ওই যে আপনি যেটা বললেন সোশ্যাল মিডিয়া অ্যাবিউসও হইতে পারে, যে একটা মানুষ ব্লগ করতেছে, সে অ্যাবিউসের শিকার হয়েছে, অথবা তার পার্সোনাল খুব একটা জিনিস হয়তো চলে আসছে সোশ্যাল মিডিয়াতে, সেটা নিতে পারে নাই, অথবা একটা মানুষ সে অনেক সম্মানী একজন মানুষ, হঠাৎ করে তার অসম্মান হইলেও সে ফেলতে পারে। এখন জিনিসটা হচ্ছে যে মানুষটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে অথবা বলতেছে কারোর সাথে পার্সোনালি যে আমি ডিপ্রেসড, দ্যাট ইজ এ গুড সাইন। যেমন ধরেন আপনার জ্বর হয়েছে মানে তো গায়ের টেম্পারেচার বেড়ে গেল, তাই না? তো গায়ের টেম্পারেচার এটা তো একটা ইনফেকশনের সাইন, যে কোথাও না কোথাও বডিতে আপনার ইনফেকশন হয়েছে, জীবাণু দিয়ে আক্রমণ হয়েছে, এই কারণে আপনার টেম্পারেচার বেড়ে গেছে। আপনি জ্বর হয়েছে বলেই কিন্তু কনসার্ন হইলেন যে আমার বডিতে কোথাও কোনো জায়গায় কোনো ইনফেকশন হইলো কিনা, বা কেন আমার জ্বরটা আসলো। বাই দ্য সেম ওয়েতে যে মানুষ, এটা হচ্ছে সিমটম, যে মানুষ বলবে যে আমি ডিপ্রেসড, মানে আমার হচ্ছে সবকিছুতে হতাশা লাগে, বা আমার ভালো লাগতেছে না, বা আমার এই প্রবলেম হচ্ছে, এই কথা যে বলতেছে তার মধ্যে হচ্ছে বাঁচার টেন্ডেন্সি আছে, সে তার সিমটমটা আপনার এক্সপ্রেস করতেছে, দ্যাট দ্য রিজনে তখন কিন্তু মানুষ আসবে, ওর ফ্যামিলি মেম্বার হোক। আরেকটা কথা আমি অ্যাড করি, যে মানুষরা সবসময় হুমকি দেয় যে আমি কিন্তু করে ফেলবো, সেই মানুষগুলো কখনো করে না। সরি টু সে, কিন্তু আসলেই আমি দেখেছি যে তারা করে না, কিন্তু যারা কখনোই সবসময় হাসি খুশি থাকে তাদের পার্সেন্টেজ বেশি। হাসি খুশি থাকে ব্যাপারটা হচ্ছে যে, মানে হাসি খুশি থাকলে পার্সেন্টেজ বেশি, ব্যাপারটা তো এরকম না। মানে হচ্ছে তার ভেতরে সে একটা যুদ্ধে লিপ্ত, এক নাম্বার। এখন হচ্ছে যে মানুষগুলো ওই সুইসাইডের লাস্ট স্টেজ পর্যন্ত যায়, সুইসাইড করবে এই স্টেজ পর্যন্ত যায়, তারা কিন্তু ইগনোরড হয় অনেক জায়গা থেকে, শুধুমাত্র যে পার্টনার থেকে তাই না। ধরেন এমন একটা খুব বেসিক কজ নিয়ে সে হচ্ছে ডিপ্রেশনে যাওয়া শুরু করলো, এরা ইন্ট্রোভার্ট হওয়া শুরু হয়ে যায়। যখন সে মায়ের সাথে বললো এই প্রবলেম হচ্ছে, মা শেল্টার দিল না, বাবার সাথে বললো দিল না, বা কারো কাছ থেকে সে কোনো ধরনের কোনো কাউন্সিলিং বলেন, একটু আশার বাণী বলেন, অথবা হচ্ছে যে কোনো ধরনের হোপ সে পেল না, তখন কিন্তু সে বলা বন্ধ করে দিল। এই যে ভেতরে সে বলা বন্ধ করে দিল, এবং এর জন্য এবং কন্টিনিউয়াসলি সে স্ট্রেসে আছে, তার স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে বডিতে। এই স্ট্রেস গ্র্যাজুয়ালি তাকে মানে ফিজিক্যাল সিমটমে অ্যারাইজ করবে, খাওয়ার উপর তার হচ্ছে মানে ইচ্ছা কমে যাবে, যে কোনো জিনিসে যাবে সবকিছুতে একটা নেগেটিভিটি খুঁজে পাবে, যে কোনো পজিটিভ জিনিসেও একটা নেগেটিভিটি খুঁজে পাবে। আপনি খুব ভালো একটা কিছু দেখতে দিলেন তারে, অথবা একটা ছবি দেখালেন, খুব সুন্দর একটা ন্যাচারাল বিউটির একটা ছবি দেখালেন, সে দেখবেন খুঁটে ওখান থেকে এমন একটা কিছু বের করবে যেটা ওই পুরো ছবির সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। মানে কন্টিনিউয়াসলি নেগেটিভ থটের মধ্যে থাকতে একটা সময় পরে না তার লাইফটাও মনে হয় যে ওয়ার্থলেস, যে আমার জীবনটারও আসলে কোনো মূল্য নাই। যারা করে ম্যাক্সিমামই খুব ইন্ট্রোভার্ট হয়, সেলফ সেন্ট্রিক হয়, নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে রাখা শুরু করে, এবং লাস্টের দিকে গিয়ে এটা এক্সট্রিম পর্যায়ে হয়। তো আসলে যারা ডিপ্রেশনের কথা মুখে বলতেছে, তারা আসলে বেসিক্যালি সিক করতেছে ফাইন্ড আউট দ্য ওয়ে হাউ টু লিভ। আর যারা বলবে না, তাদের ব্যাপারটা হয়ে গেছে এরকম যে মানে তারা নিজেরাই আসলে নিজের ক্ষতি করতেছে গ্র্যাজুয়ালি। একটা বিষয় যে চুপ হয়ে যাওয়ার কথা বললেন, মানুষ কখন চুপ হয়ে যায়? আমি এমন অনেক মানুষকে চিনি যে যারা একটা সময় গিয়ে কোনো কথা বলতে চায় না, ধরেন কোনো ভেজাল দেখলে সেখান থেকে সরে আসে, কোনো ঝগড়া বা আর্গুমেন্টে যেতে চায় না, সেখান থেকে সরে আসে। আবার এমন মানুষকে চিনি যে তারা মানে তাদের সাথে কেউ অন্যায় করলো তাও কিছু বলে না, সবকিছু থেকে তারা সরে আসতে চায়। মানুষ আসলে কখন চুপ হয়ে যায়? আচ্ছা, মানুষ তখনই চুপ হয়ে যায় যখন মানুষ দেখে যে তার কথার ভ্যালু কেউ দিচ্ছে না। নাম্বার ওয়ান, চুপ হয়ে যাওয়াটা কিন্তু আসলে সলিউশন না। ধরেন খুব বেশি একটা বড় অন্যায় হচ্ছে, এখন আমরা চাইলেও বলতে পারতেছি না। এক্সাম্পল দিচ্ছি, এই যে এখন যে যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে বা ফিলিস্তিন বা এই কান্ট্রিগুলো নিয়ে যে যুদ্ধ, আমরা তো অনেক কিছুই আমাদের খুব খারাপ লাগে
সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক ভিডিও চলে আসে, মানুষ মারা যাচ্ছে আমরা দেখতেছি, বাট উই আর নট স্পিকিং অ্যাবাউট দিস। আমরা কেউ কিন্তু এটার ব্যাপারে কথা বলতেছি না, চুপ করে আছি, কারণ আমি বললাম এটাতে কারো কিছু হবে না। এই ওয়ার্ল্ড পলিটিক্স উইল নট গোনা বি চেঞ্জড উইথ মাই 2 ওয়ার্ডস। তো এখানে কিন্তু আমরা বলা বন্ধ করে দিচ্ছি। কিন্তু দেখেন আপনার ফ্যামিলিতে ছোট্ট একটা ঘটনা ঘটছে অথবা রাস্তায় ছোট একটা ঘটনা ঘটছে, আপনি কিন্তু বলতেছেন, মানুষ শুনুক বা না শুনুক, বলতেছেন। বলাটা একটা গুড প্র্যাকটিস। কেন গুড প্র্যাকটিস? আপনার ভেতরে যে ক্ষোভটা আছে, আপনার ভেতরে যে কষ্টটা আছে, এটা কিন্তু আপনার হালকা হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে বলি অথবা সামনাসামনি বলি, আপনি যখন কথা বলা শুরু করলেন 10 জন মানুষের মাঝখানে একজন হলেও আপনার কথা শুনবে। কিন্তু কষ্ট পেতে পেতে চুপ হয়ে যাওয়া কি কোনো রোগ? না, রোগ না। আসলে এটা হচ্ছে কি, তখনও তার কাছে মনে হয় যে এই যে আমি বলছি বা বলতেছি, আমি তো সলিউশন পাচ্ছি না। আচ্ছা, আপনি সমাধান যখন না পাবেন তখন তো আসলে বলে লাভ হবে না, এরকম একটা টেন্ডেন্সি চলে আসে। আমি একটা কথা শুনেছিলাম যে আমরা যখন খুব বেশি কষ্ট পাই বা খুব বেশি ট্রমার মধ্যে দিয়ে যাই, তখন নাকি আমাদের ব্রেইন বা মস্তিষ্ক একটা সেফ মুডে চলে আসে। তখন আসলে মানুষের কথা রিয়াক্ট করতে চায় না, মনে করে যে ভেজাল থেকে দূরে থাকে, তাহলে মনে হয় আমি সেফ থাকবো। আবার এমনও দেখেছি যে অনেক ট্রমাটাইজড যারা থাকে বা কোনো একটা ট্রমাটিক রিলেশনশিপ থেকে বের হলো, তখন হচ্ছে তাদের ভুলে যাওয়ার প্রবণতা চলে আসে, যে ছোট ছোট জিনিস যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো মস্তিষ্ক থেকে তারা ভুলে যাচ্ছে। আচ্ছা, এটা আসলে ফিজিক্যাল মেকানিজম এবং মেন্টাল মেকানিজম একটা আরেকটার সাথে কানেক্টেড। সেটা হচ্ছে মানুষ যখন কন্টিনিউয়াস স্ট্রেসে থাকে তখন কর্টিসল নামে তার বডিতে একটা হরমোনের সিক্রেশন কিন্তু বেড়ে গেল। এখন এটা কিন্তু ইনিশিয়াল স্টেজে মানুষের, ওই যে আপনি যেটা বললেন যে সেফ মুডের যে কথাটা বললেন, মানুষের সেফ মুডে নিয়ে আসা বা তার হচ্ছে হাউ টু সার্ভাইভ। ইনিশিয়ালি কর্টিসল উইল গোনা ডু দ্যাট, কিন্তু এটা লং টার্ম ইফেক্ট কিন্তু খুব খারাপ। আপনার বডিতে বা ব্লাডে যখন কর্টিসল লেভেল অনেক বেশি হাই থাকবে, আপনার হাই ব্লাড প্রেশার হতে পারে, আপনার ডায়াবেটিস হতে পারে, আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, আপনার ব্রেনের ফাংশন অ্যাক্টিভিটিস কমে যেতে পারে, আপনার ফ্যাট ডিপোজিশন হতে পারে, ফ্যাটি লিভার হইতে পারে, এমনকি লিপিড প্রোফাইল বেড়ে যেতে পারে। একটা মানুষ যখন অনেক বেশি ট্রমা পায় অথবা কারোর সাথে কথা বললো, সে কথা বলা বন্ধ করে দিল এবং ব্রেন সেফ মোডে চলে গেল, এই কথাটা ঠিক না। আসলে ব্রেন যখন তখন সবচেয়ে বেশি ভালনারেবল সিচুয়েশনে চলে গেল, মানে আরো বেশি হচ্ছে ট্রমাটিক সিচুয়েশনে চলে গেল। সে কাউকে বলছে না যে তার কি প্রবলেম অথবা কি সমস্যার জন্য সে চুপ করে গেছে, কিন্তু সারাদিন কিন্তু তার মাথার মধ্যে এই জিনিসটাই ঢুকতেছে বা এই জিনিসটাই ঘুরতেছে। একটা এক্সাম্পল দিই, আপনি দেখবেন যে ধরেন আপনার ওয়ার্ক প্লেসে একটা মানুষ আপনার সাথে রাফ বিহেভ করলো ওয়ান অফ এ সাডেন, হ্যাঁ, অথবা এই যে কোনো একটা ডক্টরের চেম্বারে গেলেন, সেখানে কেউ আপনার সাথে রাফ বিহেভ করলো, আপনি 1 থেকে 1.5 ঘন্টা আপনার মাথার মধ্যে এটা ঘুরতে থাকবে যে এই মানুষটা আমার সাথে এরকম খারাপ বিহেভ করলো কেন, আমি তো কোনো দোষ করি নাই। যখনই মানুষের মধ্যে কোনো একটা ইনসিডেন্ট ঘটে, ওইটা কিন্তু আপনার মাথার মধ্যে থেকে যায় যতক্ষণ পর্যন্ত আমরা ওইটার একটা প্রপার সলিউশন অথবা ওয়ে অফ আউট খুঁজে না পাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওইটা নিয়েই চিন্তা করতে থাকি। এবার চুপ থাকি অথবা বলি, তারপরেও কিন্তু মাথায় ওইটা ঘুরতেই থাকে। ওই মোমেন্টে আইসা আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে সমৃদ্ধি কি হয়েছে আপনার, ইউ জাস্ট স্টার্ট স্পিকিং আপ, আপনি হালকা হয়ে যাবেন। কিন্তু সলিউশন আসুক অথবা না আসুক, তার মানে যে জিনিসটা আপনি নিজের মধ্যে ধারণ করে রাখছেন সেইটা যখন আপনি স্প্রেড করে দিলেন, আপনি হালকা হয়ে গেলেন। এখন এইটা না করে আপনি যদি কন্টিনিউয়াসলি সেম জিনিসটা, সেই কথাগুলা, এই কষ্টটা আপনার মধ্যে চেপে রাখেন, ফিজিক্যাল সিমটমস গুলোর কথা একটু আগেই বললাম, এটা তো বাড়বে গ্র্যাজুয়ালি, আপনার পালপিটেশন হবে, ব্রেন ইটসেলফ ট্রমাটিক হইতে থাকবে, আপনাকে টক্সিসিটি বাড়তেই থাকবে যে এই লোকটা কেন করলো বা এই ঘটনাটা কেন ঘটলো। এইটা থেকে দেখা যাবে আপনার ঘুম হবে না এবং সারা রাত ট্রাই করে আপনি ঘুমাইতে পারতেছেন না, শরীর হাত পা একেবারে মানে যে ধরনের একটা ট্রমাটিক সিচুয়েশনে চলে যাচ্ছে। এমনকি এটাও তো হতে পারে যে আপনি স্ট্রোক করে গেলেন, ঠিক না? তার মানে হচ্ছে কি যে আপনি যখন এটা হজম করার ট্রাই করবেন, নিজের মধ্যে রাখার ট্রাই করবেন, সেইটা কখনোই আপনাকে ব্রেনে বলেন, হার্টে বলেন, লিভারে বলেন, এন্টার ফিজিক্যালি কোথাও আপনার কমফোর্ট কিন্তু দিচ্ছে না, বরং ক্ষতিই হচ্ছে। আমি তার সাথে কথা বলতেছি না, আমি আমার রাগের বহিঃপ্রকাশ করতেছি না, কেউ যদি মনে করে মাই ব্রেইন ইজ ইন দ্য সেফ মুড, নো, ইটস ইন দ্য ডেঞ্জার মুড। ইট টোটালি রং একটা কনসেপশন। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের একটা লক্ষণ আমরা জানি যে ব্লেম শিফটিং, মানে পার্টনার, যে নার্সিসিস্ট পার্টনার, সে নিজে দোষ করছে, অপরাধ করছে, প্রতারণা করছে, কিন্তু বোঝাচ্ছে তার পার্টনারকে বা ভিকটিমকে যে তুমি এই কাজটা করছিলা বলেই আমি এই অপরাধটা করছি, সব দোষ তোমার। তার যত দোষ সব নন্দঘোষ হচ্ছে সেই ভিকটিমের। এটা সম্পর্কে একটু যদি। আচ্ছা, এটা আসলে আমি ব্লেম শিফটিং না, ব্লেম ড্রিলিং বলি। আচ্ছা, মানে আমার দোষ নাই, সব দোষ তোমার, একদম দিন শেষে সব দোষ তোমার। এখন এখানে প্রথম কথা হচ্ছে যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগে
তারা নিজের ব্যাপারে 100% কনফিডেন্ট থাকে যে আই এম দ্য বেস্ট, মানে তার মধ্যে একটা কিং টাইপের অ্যাটিটিউড থাকে। এখন এই যে কিং টাইপের অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডের কারণে মানে ওয়াইফ বলেন এবং তার আন্ডারে কাজ করা বাকি লোকজন বলেন, যেই করুক না কেন সবার প্রতি তার অ্যাক্টিভিটিসটা থাকে এরকম যে এরা সবাই হচ্ছে আমার সার্ভেন্ট। প্রবলেমটা তো হয় বেসিক্যালি পার্টনারের সাথেই অথবা ওয়াইফের সাথে। তাদের ভিকটিম কি একজনই থাকে? না 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 না, ভিকটিম সেভারাল মানে কি, মানে ইউ কান্ট ইভেন ইমাজিন। এবং এদের মধ্যে কিছু পারভার্টিভ ডিসঅর্ডারও থাকে, পারভার্সনও থাকে। সব তো আর ধরেন প্রকাশ্যে আসে না, সব কিন্তু প্রকাশ্যে আসবে না। আপনার কি মনে হয় যে আলভি সাহেব যার কথা আমরা বলতেছি, তার কি শুধুমাত্র তিথির সাথেই সম্পর্ক? তার হাজারো হাজার সম্পর্ক আপনি খুঁজে পেতে পারেন ইফ ইউ আর গোয়িং থ্রু দ্য সোশ্যাল মিডিয়াস অথবা হচ্ছে মিডিয়ার প্রোডাকশন হাউস বা এই জায়গাগুলোতে যদি দেখেন। আমি বলছিলাম মনে কথা প্রসঙ্গে যে আমার একটা ছোট ভাই আছে মডেল, ওরা একটা প্রোডাকশন হাউস আছে। আলভির একটা খুব ব্যাড হ্যাবিট আছে, আপনি হচ্ছে ওই সেটে যে কোনো ফিমেল পার্টনার গেলে ওর কাজ হচ্ছে একটা ওয়েস্টার্ন স্টাইলে জাস্ট হাক করা। তো হাক করার প্রয়োজনীয়তাটা কি? আই ওয়াজ ফ্রম ক্যানাডাতে আজ পর্যন্ত আমি ইটস অলমোস্ট 11 ইয়ার্স আমি ওইখানে বসবাস করছি এবং ওয়েস্টার্ন পিপলদের সাথে আমার অনেক কাজ করতে হয়েছে, অনেক জায়গায় যাইতে হয়েছে, অনেক সোশ্যাল গ্যাদারিংস পার্টিস এগুলোতেও অ্যাটেন্ড করতে হয়েছে। কেউ কোনোদিন আমার হাক করে নাই, আমিও কারো কোনোদিন হাক করি নাই। ইটস এ টেন্ডেন্সি, ইটস অলসো এ পারভার্টিভ ডিসঅর্ডার। তার মধ্যে ওই পারভার্সনটা কাজ করে এবং সে তো একটা পুরুষ, সে কিন্তু এই কাজ করে না, সে সেম কাজটাই করবে কোনো একটা ফিমেল পার্টনার গেলেই তার কাজ হচ্ছে জড়ায় ধরা। আর অ্যারোগেন্সি তো আসেই ডেফিনেটলি। একটা প্রোডাকশন বয় যে তারা চা দিচ্ছে অথবা এক গ্লাস পানি দিচ্ছে, সে নিজেও তার অ্যাবিউসের শিকার হইতে পারে, তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মেকআপ ম্যান, যে কোনো মানুষ তার অ্যাবিউসের শিকার হইতে পারে, তার ওয়াইফ অথবা পার্টনারের সারাউন্ডিংসে যে পার্সনগুলো আছে, বন্ধু বান্ধবী অথবা আত্মীয় স্বজন, তারা অ্যাবিউসের শিকার হইতে পারে, বাড়ির দারোয়ান হইতে পারে, ড্রাইভার হইতে পারে, এনিওয়ান। ওদের আসলে কোনো এক্সটেনশন নাই, দে কুড বি রুড উইথ এনিবডি। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এটা আসলে কেমন? এই ব্লেম শিফটিংটা কিন্তু হচ্ছে খুব মারাত্মক একটা জিনিস। মানে নিজেকে নির্দোষ প্রমাণ করে দিলাম আমি, আমার কাছে আমি আমার জাজ, আমি আমার হচ্ছে গিয়ে লয়ার এবং আমি আমার নিজেকে হচ্ছে সবসময় ইনোসেন্ট একটা জায়গাতে দাঁড় করায় রাখছি। এখন যাই ঘটুক, ফরসে ধরেন আমি আজকে একটা কাজ করতেছি, আমি প্রেসক্রিপশন লিখতেছি অথবা একটা পেশেন্ট দেখতেছি, আই মেড মিস্টেক্স, যে কোনো একটা ওষুধের ডোজ 2 বারের জায়গায় 3 বার লিখে ফেলছি। এখন আমি যদি নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্ট হই, আমার মাথায় ওই জিনিসটাই ঘুরবে যে আজকে সকালবেলা আমার ওয়াইফ অথবা আমার গার্লফ্রেন্ড আমার সাথে রাব বিহেভ করছে, ওর কারণে আমার এটা লিখতে ভুল হয়েছে। সবসময় এই জিনিসটা তার মধ্যে কাজ করে, মানে নিজেকে সবসময় একটা ইনোসেন্ট প্লেসে দাঁড় করায় রাখা। এর চাইতে না ক্ষতিকর জিনিস পৃথিবীতে আর দুইটা নাই। পৃথিবীতে কেউ পারফেক্ট না, কোনো মানুষই পারফেক্ট না পৃথিবীতে। ভুল আমার হবে এবং ভুল অ্যাডমিট করা, এটা হচ্ছে নিজে, মানে আমার মধ্যে সেলফ ক্রিটিসিজমের একটা অ্যাবিলিটি আছে। আমি জানি যে হ্যাঁ আমি ভুল করতে পারি, আমি ভুলটা অ্যাডমিট করে নিলাম। এই অ্যাডমিট করাটা হচ্ছে কি আপনাকে সেলফ ক্রিটিসিজম ক্রিয়েট করবে। সেলফ ক্রিটিসিজম সেলফ কারেকশনের একটা অপশন ক্রিয়েট করে দেয়। কিন্তু আমি যদি আমার ক্রিটিসিজম করতে পারি যে আমার এই দোষ আছে, তখন তো আমার একটা টেন্ডেন্সি কাজ করবে, ঠিক আছে এগুলো কারেক্ট করে নিই। তো যারা ওই ব্লেমিং শিফটিং করে এবং প্রবলেমটা আরেকজনের উপর দায় চাপায় দিতে চায়, তাদের মধ্যে মানে সেলফ ক্রিটিসিজম তো দূরের কথা, সেলফ কারেকশন তো দূরের কথা, কোনো কিছুই মানি না টাইপের একটা অ্যাটিটিউড চলে আসে, প্রচন্ড লেভেলের অ্যারোগেন্সি চলে আসে। দে আর ক্রিয়েটিং প্রবলেম ফর দ্য সোসাইটি, দে আর ক্রিয়েটিং প্রবলেম ফর দ্য আদার পিপল যারা তার সাথে। এবং এক্ষেত্রে ভিকটিমের যে প্রবলেমটা আমরা সচরাচর দেখি, সেটা হচ্ছে ভিকটিম মনে করে যে একটা পর্যায়ে যখন বারবারই তাকে বলছে যে তোমারই দোষ, তোমার কারণেই আমি প্রতারণা করছি, তোমার কারণেই আমি এই কাজটা করছি, সেই সময় একটা ভিকটিম একটা সময় ভাবতে থাকে যে আসলে মনে আমারই দোষ, গিলটি ফিলিং যে ব্যাপারটা, এটা নিয়ে কিছু বলতে চান কিনা? হ্যাঁ, এটা নিয়ে বলতে চাই। বাংলাদেশের মেয়েদের মানে খুব কমন টেন্ডেন্সি, আমি আমার এখনো পর্যন্ত মেন্টাল হেলথের যে পরিমাণ পেশেন্টের সাথে কথা বলছি তার মাঝখানে 2000+ হবে ম্যাক্সিমাম, যেগুলো রিলেশনশিপ রিলেটেড ব্যাপার। এখানে একটা জিনিস দেখে কি সবাই না নিজেকে ফর গ্রান্টেড হিসেবে মানে প্রেজেন্ট করে। তো আরেকটা জিনিস হচ্ছে, আমরা তো আসলে পুরুষতান্ত্রিক একটা সমাজ, তো এই সমাজে একটা ছেলে আপনাকে বলবে বা আপনার পার্টনার আপনারা বলতেছে তোমার এই দোষ, তোমার এই সমস্যা, তোমার এই সমস্যা, আপনি ডাইজেশনে যাচ্ছেন কেন, হজম করছেন কেন? আপনি তারে বলেন যে ঠিক আছে ওকে ফাইন, তোমার চোখে ধরা পড়ছে আমার এই সমস্যা, লেটস হ্যাভ এ টক, চলো আমরা বসি ডিসকাস করি, কি প্রবলেম তুমি লজিক্যালি এস্টাবলিশ করো। সেটা না করে আপনি যখন চিন্তা করতে থাকবেন সে আমার ব্লেম দিচ্ছে, আমি এটা করছি, আমি ওইটা করছি, এবং আপনি যখন নিজেকে দায়ী করতে থাকবেন যে হ্যাঁ আমার কারণেই সম্ভবত এই ঘটনাটা ঘটছে, তখন থেকেই কিন্তু সেলফ ডিগ্রেশন শুরু হলো আপনার। সেলফ ডিগ্রেশন, ডিপ্রেশন, গ্র্যাজুয়ালি আপনি কিন্তু ওই স্টেজে চলে যাচ্ছেন। সত্যি বলতে কি মানুষ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে বলতে পারবেন? নিজেকে, আসলেই নিজেকে। আপনি ছোটবেলা থেকে যতদিন বড় হয়েছেন, ইনফ্যাক্ট এখনো ধরেন ঈদের দিন আপনি নতুন ড্রেস পরে বাইরে যাচ্ছেন অথবা ওয়ার্কিং প্লেসে আপনি নতুন ড্রেস পরে বাইরে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, আমরা প্রথমে আয়নাতে নিজেকে দেখি না?
আমার চোখে যখন মনে হলো যে আই এম লুকিং গুড, তখনই তো আমি বাইরে এক্সপোজ ছিলাম, রাইট? আমার নিজের চোখে যদি না লাগে, আই এম দ্য ফার্স্ট জাজ অফ মাই সেলফ। আমার চোখে মনে হলো যে আমি দেখতে সুন্দর, এই জাজমেন্টের জায়গাটা আপনি আরেকজনের হাতে দিয়ে দিবেন কেন? আপনি বাইরে বের হয়েছেন, 10 জন মানুষের মধ্যে 5 জনের আপনার ভালো লাগবে, 2 জনের ভালো নাও লাগতে পারে। ওই 2 জনের ওপিনিয়ন আপনাকে কেন নিতে হবে সিরিয়াসলি? বাই দ্য সেম ওয়েতে আপনার পার্টনারের 10টা কথা আপনার কাছে আসতে পারে, আপনি তাকে বলেন ইয়া দ্যাটস মি, এটাই আমি। ইফ ইউ লাভ মি, তোমাকে হচ্ছে আমার ভালোটাও ভালোবাসতে হবে, খারাপটাও ভালোবাসতে হবে। এখন অপশন কি? অপশন হচ্ছে অ্যাজ উই আর দ্য পার্টনার, অথবা আমরা হাজব্যান্ড এন্ড ওয়াইফ, তুমি আমার বলো যে তোমার এই জিনিসটা খারাপ, পারলে একটু কন্ট্রোল করো, দেন আই এম গোনা ট্রাই টু কন্ট্রোল। একটা হচ্ছে চাপায়া দেওয়া, তোমার এই দোষ, তোমার ওই দোষ, তোমার এইটা, তোমার ওইটা। আরেকটা হচ্ছে যে না, কারেকশনের অপশন দেওয়া। আমরা এই সুস্থতার মধ্যেই থাকি না, যে রাস্তায় গেলে আমরা ভালো থাকবো আমরা ওইটাতে যাই না। এই ব্যাপারটা উঠে আসলো কারণ যখন আলভির একটা পোস্ট আমরা দেখতে পেলাম, সেখানে বলা হচ্ছিল যে তুই কেন আমাকে এরকম আর কি সারসংক্ষেপ, যে আমাকে সবার কাছে খারাপ করে কেন চলে গেলি, আসল সত্যটা তো বলে গেলি না। তখনও মনে হচ্ছিল, অনেকে বলছিল যে স্ট্যাটাসের নিচে যে মরে গিয়েও কি সে প্রমাণ করতে পারলো না যে তার কোনো দোষ নাই, এখনো ব্লেম শিফটিং চলছে। আচ্ছা, রাইট। ধরেন আপনি ইকরার পার্সোনাল লাইফ এরকমই ছিল, যেটা এখন সামনে আসছে। আমার কথা হচ্ছে, ও মারা যাওয়ার পরেও কিন্তু ব্লেমিং শিফটিং এর ব্যাপারটা চলে আসছে, এক নাম্বার কথা। দুই স্টিল নাম্বার, নাও এখন পর্যন্ত তো যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি যে ইকরা দোষ, ইকরা হচ্ছে এটা করেছে ওটা করেছে, রাইট। মেয়েরা আসলে ওদের একটা সাংসারিক জীবনে অনেক লম্বা সময় পার করার পরে সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে হাজবেন্ডের কাছ থেকে চরম লেভেলের ইনসাল্টটা সহ্য করতে পারে না। ইকরার যে ঘটনাটা, ওখানে ওই নেপালের যে ব্যাপারটা, ওই তিথি নামের মেয়ের সাথে নিয়ে ওই যে বার্থডে পার্টি করা ওই একই জায়গায় এবং বাই দ্য সেম ওয়েতে, তখন মোস্ট প্রবাবলি তার ফেসবুকেও, যদি আমি দেখি নাই, ওই তাদের যে নেপালের মেমোরিগুলো ওই জিনিসগুলো রান হচ্ছিল। তার মানে ওই টাইমটাতে কিন্তু ভেতরে ভেতরে সে একেবারে মানে ধ্বংসের শেষ পর্যায়ে চলে যাচ্ছিল। মানে এটি কারো পক্ষে নেওয়া তো পসিবল না। আপনি মেমোরি রিক্রিয়েট করতেছেন উইথ সামওয়ান এলস, যে লিগালি আপনার ওয়াইফ না। আচ্ছা, বাই দ্য ওয়ে, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার যারা, তারা কি সেম মেমোরি আরেকজনের সাথে, যখন পার্টনারের সাথে চিটিং করে তখন কি সেম মেমোরি আবার ক্রিয়েট করে? না, এটা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার পার্সনে সেম মেমোরি আরেকজনের সাথে ক্রিয়েট করে, ব্যাপারটা এরকম না। অনেক ছেলেরা আছে এই কাজগুলা করে, অনেক ছেলেরাই আছে এই কাজগুলা করে। হ্যাঁ, আমি পার্সোনালি আমার একটা পেশেন্টকে চিনি, যার গার্লফ্রেন্ড ছিল 17টা মেয়ের সাথেই তার রিলেশন, এবং 17টার সাথেই তার হচ্ছে একই জায়গায় ছবি তোলা। সে আমার ছবিগুলো দেখাইছে। যেমন ধরেন আপনার এই কি বলে এটা, পদ্মা নদীর পাড়ে একই রেস্টুরেন্টে একই টেবিলে বসে 17 জনের সাথে তার ছবি আছে। এটা কি কোনো রোগ? ডেফিনেটলি ইটস এ পারভার্সন। এটা তো পারভার্সনই, মানে তার মধ্যে এটাই একটা হিরোইজম কাজ করে। এটা তার কাছে ক্রেডিট যে আমি 17 জনের নিয়ে একই জায়গায়, মানে একই প্লেসে বারবার গেছি, এই জায়গায় ঘুরতে গেছি, ওই জায়গায় ঘুরতে, একইভাবে ঘুরতে গেছি, এবং তার মাথার মধ্যে না এর বাইরে আসলে আর কোনো কিছু কাজ করে না। এটা সুস্থতা তো হইতেই পারে না। আপনি 17 জনের সাথে রিলেশন রাখছেন, 17 জনের সাথে আপনি মেমোরি রিক্রিয়েট করতেছেন, এটা কিভাবে সুস্থ একটা সম্পর্ক হয়? এটা তো কোনো সুস্থ সম্পর্ক হইতে পারে না। যে তুষ্ট হয় সে একই হয়, যে হয় না সে 17তেও হয় না। আমি জানতাম যে কাউকে যদি সত্যিকারে ভালোবাসে তাহলে একই মেমোরি রিক্রিয়েট করা তো আসলে পসিবল না। ওই জায়গায় গেলেই তো তার কথা মনে পড়ার কথা। না, এটা আমি মানতে নারাজ। কেন? কারণ হচ্ছে আপনার আমি স্টুডেন্ট লাইফে বিয়ে করছিলাম, তো হচ্ছে আপনার তখন জাস্ট ফাইনাল পরীক্ষার 25 দিন আগে বিয়ের একটা অনুষ্ঠান হইলো। অ্যাজ ইউজুয়াল আমাদের ফার্স্ট নাইট আমরা রেডিসনে স্পেন্ড করলাম, তারপরে পাশ করলাম। ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে হচ্ছে আপনার আমাদের গ্রামের বাড়িতে আবার হচ্ছে আরেকটা বিয়ের প্রোগ্রাম হইলো, এবং ঠিক একইভাবে হচ্ছে আমরা আবার ওই ফার্স্ট নাইটের মতো করে সবকিছু সাজাইছি এবং হচ্ছে ওইভাবেই আমরা ছিলাম। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে আমার মেডিকেলের জুনিয়ররা আমার রিকোয়েস্ট করলো যে ভাইয়া আপনি আমাদের অনেক প্রিয় মানুষ, আপনি বিয়ে করলেন, আমাদের দাওয়াতটাও দিলেন, তাদেরকে নিয়ে আমি আরেকটা বিয়ের অনুষ্ঠান করলাম, আবার বাসর করলাম। তো ব্যাপারটা হচ্ছে যে মি অ্যান্ড মাই ওয়াইফ, আমরা 3 জনই কিন্তু হচ্ছে আপনার আমরা 2 জনই ব্যাপারটা কিন্তু খুব এনজয় করছি, যে মানে আমাদের 3বার একই জিনিস রিক্রিয়েট হয়েছে। তো ওরে নিয়ে আমি 2012 প্রথম কক্সবাজার যাই, এবং আমার এত বেশি ভালো লাগে যে এরপরে আমরা কিন্তু আবার গেছি কক্সবাজারে। কেন? এটা তো সেম, যে ধরেন নায়াগ্রা ফলসে গেছি, ঘুরছি, ভালো লাগছে, আবার মনে হয়েছে যে নায়াগ্রা ফলসে যাই, ঘুরতে ভালো লাগে। তো আমার কথা হচ্ছে একটা মানুষকে নিয়ে আপনি বারবার একই জায়গায় যদি যান, একই মেমোরি রিক্রিয়েট করেন, দোষটা কোথায়? সেটা তো একটা মানুষ, কিন্তু সেই মানুষটাকে যদি ভালোবাসতেন, আমি বলছিলাম যে আরেকটা মানুষকে, যেমন আলভি ইকরার যে বিষয়টা, যে ইকরাকে নিয়ে তো আর যায়নি, গিয়েছে আরেকজনের সাথে। এই কারণেই তো মূলত
একই জিনিস রিক্রিয়েট করার এটা অনেক বিষয়টা আসলো। লম্বা, মানে তাদের কিন্তু অনেক দিন ধরে চলতেছিল এবং এই যে ইকরা বেসিক্যালি তো জানতে পারছেই আগে থেকেই যে বিভিন্ন সেটে বা প্রোডাকশন প্লেসে এই মেয়ের সাথে তার সম্পর্কের কথা, বিভিন্ন ঝামেলার কথা, ইগনোরেন্সের কথা এবং এই যে নেপাল যাওয়ার কথা, বার্থডে উইশের কথা। তো এটা শুধুমাত্র যে মেমোরি রিক্রিয়েশনের জন্যই তার মধ্যে এত বড় ডিগ্রেডেশন হয়েছে ব্যাপারটা কিন্তু তা না। ও কন্টিনিউয়াসলি ফিলিং ইনসাল্টেড এন্ড ইনসিকিউরড, তাই না? যে যার জন্য আমি হচ্ছে মানে যে হাজবেন্ডের উপর ডিপেন্ড করে আসি, সে তো এখন তো এটা তো মানে ইনসাল্টিং পর্যায়ে চলে গেছে পুরোপুরি। তো সেটাই সহ্য করতে পারে না আর কি লাস্ট মোমেন্টে। ইনসাল্টিং এর বিষয়টা আরেকটা ব্যাপার মনে হলো যে আমার কাছে একজন মেয়ে এসেছিল তার জীবনের গল্প বলার সময়, এবং সে খুব কান্না করছিল এবং আমাকে বলছিল যে আপু, আমি ওর ওয়াইফ, বাট ও যে নতুন পার্টনার বা যার সাথে প্রেম করছে তাকে দিয়ে আমাকে অপমান করাচ্ছে। ইভেন তাকে, সে আমাকে বকা দিচ্ছে, উল্টা মানে তার নতুন পার্টনার তাকে বকা দিচ্ছে, কিন্তু সেটার জন্য তাকেই আবার হাজবেন্ডের কাছে বকা শুনতে হচ্ছে, তুমি কেন আমার নতুন পার্টনারকে বকা দিলা। সো ওই সময়টা তার খুব লো ফিল হচ্ছিল, তার মনে হচ্ছিল যে তার জীবনে আর বাঁচার কোনো প্রয়োজন নাই। সে মানে বলছিল যে মাটিটা ফাঁক করে যদি ঢুকে যেতে পারতাম, আমার এতটা লো ফিল হচ্ছিল। সো এই সিচুয়েশনটাকে কিভাবে আপনি? এই ধরনের পেশেন্ট বা এই ধরনের কাউকে যদি আমি কাউন্সিলিং করি, আমি একটা কথা বলে দিই যে এই সময় আপনার লো ফিল করাটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। একটা মেয়ে যখন সাংসারিক লাইফে ঢোকে অথবা কারোর জন্য নিজের লাইফটাকে ফর গ্রান্টেড করে দেয়, তার মানে হচ্ছে যে ও সবকিছু ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা ওই পুরুষের উপর বেস করে। সেই পুরুষ তারে রেখে যদি অন্য কোনো নারীর প্রতি অ্যাট্রাক্টেড হয়, প্রথম যে কনসেপশনটা নিজের মাথায় নিজে নিজে বিফোর বিং এ সাইকোলজিস্ট অথবা ডাক্তারের কাছে যাওয়ার আগে একটা আনতে হবে, সেটা হচ্ছে ও আমার ডিজার্ভই করে না। সোজা হিসাব, ও আমার ডিজার্ভই করে না। আমি যদি আমার পুরোটা দেওয়ার পরে তার মধ্যে এই ধরনের চিন্তা আসে যে আমি আরেকজনের কাছে গেলাম, এখন আমি সবকিছু দিলাম একটা মানুষে, সেই মানুষ আমার রেখে আরেকজনের কাছে গেল এবং আমি ধরে নিলাম সে আমার ডিজার্ভ করে না, তাহলে সেই মানুষের চাইতে লো মানুষ এই দুনিয়াতে নাই। এবং সেই লো মানুষটার কাছে আপনি তো হাই বিহেভিয়ার আশা করতে পারেন না। পার্টনারকে সামনে রেখে আরেকজনের সাথে রিলেশনে যাওয়া এবং তাকে দিয়ে পার্টনারকে অপমান করা, এর চাইতে ক্লাসলেস পার্সন হওয়া পসিবল? তাইলে আপনি একটা ক্লাসলেস পার্সনের জন্য কেন আপনার মাথায় এই জিনিসটা আসবে যে আমি মরে যাই, আমার বাঁচার কোনো ইচ্ছা নাই? কিন্তু সেম জিনিসটা আমি তাকে বলেছিলাম, সে আমাকে বলেছিল যে আপু আমি তো ছাড়তে পারতেছি না, আমি চলে আসতেছি কিন্তু আবার মনে হচ্ছে তার কাছে ফিরে যাচ্ছি। এই যে বারবার পার্টনারের থেকে চলে আসা, আবার টক্সিক পার্টনারের কাছে ব্যাক করা, এই বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ? ওইটাই আমি আপনাকে বলা শুরু করছিলাম প্রথমে যখন বললাম না যে প্রশ্নটা, যে মানুষ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? নিজেকে ভালোবাসে। একটা সময় পরে আমরা এই জায়গাটা ভুলে যাই। আমি যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি এই জিনিসটা আমার মাথার মধ্যে নাই। আমরা করি কি, যার সাথে আমরা ইনভলভ হইলাম, সেটা রিলেশনে হোক অথবা হচ্ছে আপনার বিয়েতে হোক, আমরা মনে করি যে আমার সবকিছুই আসলে তার জন্যে। সো আমি যখন আমার এক্সিস্টেন্সের ভ্যালু, আমার হ্যাপিনেসের ভ্যালু, এই পুরোটার কন্ট্রোল আরেকজনের হাতে দিয়ে দিব, সে যখনই সরে যাবে তখনই কিন্তু আমি শেষ। সো আপনি যখন জন্ম নিয়েছেন, পৃথিবীতে একা আসছেন, মারা যাবেন একাই যাবেন, তাই না? মাঝখানের সময়টুকু, অর্থাৎ আচ্ছা, বাই দ্য ওয়ে, দ্য ডে অফ জাজমেন্টে অ্যাজ পার ইসলাম আমাদেরকে কিন্তু দাঁড়াও করানো হবে একা। আমি কিন্তু পাশে তাকায় দেখবো না আমার ভাই আছে কিনা, বোন আছে কিনা, বন্ধু আছে কিনা। আমি তখন আমারই নিয়েই ব্যস্ত, মানে আমার তো হিসাব দিতে হবে, রাইট? সৃষ্টির নিয়মটা কি জানেন? সৃষ্টির নিয়মটা হচ্ছে ইউ আর অ্যালোন অল বাই ইয়োর সেলফ। আপনি একা, আপনি আসলেই একা। জন্ম হয়েছে একা, মারা যাবেন একা, ডে অফ জাজমেন্টে দাঁড়াবেন একা। তো মাঝখানে যা অ্যাড হয় না, যে বন্ধু বান্ধব, তারপরে ভাই বোন, তারপরে সন্তান, বাচ্চা কাচ্চা, এইটা হচ্ছে নেসেসিটি অফ ইয়োর লাইফ। এটা হচ্ছে সৃষ্টির রহস্য। মানে আপনার বংশধর এইভাবেই চলবে যেদিন পর্যন্ত পৃথিবী থাকবে। তাইলে আপনি যে একা, এই চরম সত্যটা যদি আপনি ফিল করতে পারেন, এটা যদি আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন, and if you know how to keep yourself happy, এরপরে যে যাই করুক আসলে আপনার ঘুরে দাঁড়াইতে সময় লাগবে না। এটা চরম সত্যি একটা কথাবার্তা, যে তারে আমি সবকিছু দিয়ে দিছি, সে সরে গেল মানে হচ্ছে যে আমি তাকে ছাড়তে পারতেছি না। দ্যাটস টোটালি রং। এরকম হাজবেন্ড ওয়াইফ কি আপনি জীবনে পান নাই যে বলছে যে তুমি যদি মারা যাও আমি বাঁচবো না? অনেক পেয়েছি, মারা যাওয়ার পরে বেঁচে আসে না? আছে, নতুন বিয়ে করেছে, সেটাও দেখেছি। এক্স্যাক্টলি। আমার এই চেয়ারে বসেই একজন হাজবেন্ড তার ওয়াইফের জন্য প্রচুর কান্নাকাটি করছে, তার 2 মাস পরে তার বিয়ের খবরও দেখছি। এবং মজার কথা হচ্ছে, যাকে নিয়ে এসেছিল আমার এই প্রোগ্রামে ওয়াইফকে নিয়ে কান্নাকাটির জন্য, সেই মেয়েটাও ছিল যাকে বিয়ে করেছে। মানে ওয়াইফ মারা যাবার 4 দিন পর না 5 দিন পর তিনি আমার সেটে আসেন একটা মেয়েকে নিয়ে, এবং বলেছিল কাজিন, কিন্তু 2 মাস পরে সেই কাজিনের সাথেই তার বিয়ে হয়। কাজিনের সাথে বিয়ে হয়। ইনফ্যাক্ট ওই যে আপনার একজন ভদ্রমহিলা আছেন, উনি সম্ভবত নারী উদ্যোক্তা, কাপড় চোপড় বিক্রি করেন, টনি সম্ভবত নাম।
ওদের হাজবেন্ড অনেক বয়স্ক, মারা গেছে। মারা যাওয়ার খুব অল্প সময়ের মাঝখানে উনি সেকেন্ড ম্যারেজ করলো। যাই হোক, এটা তার পার্সোনাল লাইফ, এটা নিয়ে আমার কোনো কথা না। বাট শুরুতে ওনার এরকম একটা মানে বক্তব্য ভাইরাল হয়েছিল যে উনি বলছিল যে হাজবেন্ড যদি মারা যান উনি জীবনে আর কখনো বিয়ে করবেন না। সো এই ধরনের প্রমিস তো আসলে মানে কোনো ভ্যালু রাখে না। আপনি যেটা বললেন সোশ্যালি যে উনি মারা গেলে আমি কখনো বিয়ে করবো না, তো লাইফ হচ্ছে এরকম একটা জিনিস, আপনাকে মুভ অন করতে হবে। একা করেন, কারোর সাথে নিয়ে করেন, সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু তার মানে এই না যে কেউ কারোর উপরে আমরা এতটাই ডিপেন্ডেন্ট হয়ে যাব যে সে না থাকলে আমি মারা যাব, এই কনসেপশনে যাওয়া উচিত না। বর্তমানে দেখছি যে বিবাহিত পুরুষরা মেয়েদেরকে ফাঁদে ফেলে। আচ্ছা, বিবাহিত পুরুষরা মেয়েদেরকে ফাঁদে ফেলে, কোনো এক্সাম্পল আছে কি? এক্সাম্পল অনেক আছে, আপনি যদি জানতে চান আমি বলি। বলেন। যেমন বিভিন্ন ভাবে, আমার ওয়াইফ ভালো না, আমার ওয়াইফ মানসিক রোগী, আমার ওয়াইফ আমাকে টক্সিসিটিতে ভরায় দিচ্ছে, আমার অনেক ইমোশন কিন্তু আমার ওয়াইফ বুঝতে পারে না। আপনার মতো যদি একটা মেয়ে পেতাম তাহলে আমার জীবনের যত দুঃখ কষ্ট সব চলে যেত, আমি খুব দুঃখী, আমি জনম দুঃখী, এরকম বিভিন্ন কথা বলে মেয়েদেরকে বলে। এবং বিবাহিত পুরুষের পরকীয়া স্টার্টিংটাই হয় এইভাবে যে আমার ওয়াইফ খারাপ, আমার বউ খারাপ বলেই তো হচ্ছে আমি বাইরের দিকে হচ্ছে মানে তোমার দিকে আমার অ্যাট্রাকশন আসছে। কিন্তু আসলে কিন্তু তার বউকে যদি ফোন দেন বা জিজ্ঞেস করেন, বউ কিন্তু খারাপ না। বউ এবং এই পুরুষগুলো আবার যখন বাসায় যায় এই বউটার সাথে রাগারাগি করে, বউটাকে সময় দেয় না, বউটাকে ডিসরেসপেক্ট করে। সো এই সিচুয়েশনটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন, বা মেয়েরা কিভাবে বুঝবে যে ফাঁদে পড়ছে কিনা? তৃতীয় যে মেয়ের সাথে তৃতীয় যে মেয়েটা, সেও তো আসলে মিসগাইডেডই হচ্ছে, তাই না? তারও তো দোষ আমি দেখি না। না, এটা তো খুব সহজ একটা মানে হচ্ছে ওয়ে আছে যে ফাঁদে পড়ছি কি পড়ছি না, এটা খুব সহজ একটা ওয়ে আছে। এটা হচ্ছে যে ধরেন একটা বিবাহিত পুরুষ একটা মেয়ের সাথে গল্প বলা শুরু করলো, আমার বউ খারাপ, এই সেই। হোয়াই ইউ নিড টু লিসেন অল অফ দিস শিট? আপনার শুনতে হবে কেন? আমার বউ আমার সাথে খারাপ বিহেভ করে, প্রথম কথা হচ্ছে আমি বউয়ের সাথে কথা বলবো, কিন্তু তুমি খারাপ বিহেভ করো কেন? এক। দ্বিতীয় কথা হচ্ছে তাতে যদি কাজ না হয়, ফ্যামিলি মেম্বার তো আছে, ওর বাবা মা থাকতে পারে, আমার বাবা মা থাকতে পারে, ওর গার্ডিয়ান আমার গার্ডিয়ানের সাথে কথা বলবো। তৃতীয় কথা হচ্ছে তাদেরকে দিয়েও যদি কাজ না হয়, আমরা একটা সাইকোলজিস্টের কাছে যাব, কাপল কাউন্সিলিং করাবো। তারপরে যদি ওয়ার্কআউট না করে, সংসার দরকার হয়, ডিভোর্স হয়ে গেল, বেটা বিবাহিত ছিল এখন সিঙ্গেল হয়ে গেছে, এখন সে যারে খুশি গল্প শোনাক, আপনি গল্প শোনেন। আপনি যদি মনে করেন এই ভদ্রলোক আমার সাথে সুপিরিয়র, আপনি যদি মনে করেন এই ভদ্রলোক আমার অফিস বস, অফিস কলিগ, অফিস সিনিয়র, এবং আপনারও যদি প্রিভিলেন্স নেওয়ার কোনো না কোনো ইচ্ছে থাকে এবং আপনি বসে বসে তার গল্প শুনতেছেন, সে বউয়ের বদনাম বলতেছে, আপনিও আহাহু করতেছেন, আহারে ভাবি কেন এমন করে, এখানে দোষ কিন্তু দুইজনেরই, আপনি একজনের দোষ তো দিতে পারেন না। কিন্তু আমি একজনকে চিনি, আমি আমার ফ্রেন্ড, সে এমন ফাঁদে পড়েছে, মানে ফার্স্টে তার কিন্তু এমপ্যাথি কাজ করছে যে আহারে লোকটার এত কষ্ট। তারপর যখন বুঝতে পারে যে তার বউয়ের কোনো সমস্যা নাই, এই লোকটা এমনিতেই এরকম ফাঁদে ফেলানোর জন্য মেয়েদের সাথে এগুলো বলে, তখন সেই লোকটা দ্বিতীয় ধাপে গেল। দ্বিতীয় ধাপে মানে তাকে ছাড়া বাঁচবে না, সে মারা যাবে, হাত পা কাটা শুরু করে, এবং সেই মেয়েটাকে নানান ভাবে আসলে বোঝায় যে আমার পক্ষে আর বাঁচাই সম্ভব না। সো এই ব্যাপারটা তখন কি করবে? সোজা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন আমার মনের দুঃখের কথা একটা অপোজিট জেন্ডারের সাথে বলা শুরু করব, রিগার্ডিং মাই ফ্যামিলি, রিগার্ডিং মাই ওয়াইফ, তখনই বুঝতে হবে যে আমার মনের মধ্যে কোনো কুচিন্তা আছে। যে যত পীর, যত পরহেজগার মানুষই থাকুক, এটি বাস্তব কথা। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের একটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরেন আমার কনজুগাল লাইফে যখন কোনো সমস্যা হয়, ফার্স্ট অফ অল I try to talk with my wife. ঝগড়া তো হইতেই পারে, মনোমালিন্য হইতে পারে, আমাদের পছন্দের বিয়ে এবং সমবয়সী আমরা। যখন হয় না, তখন আমি আমার একটা ছেলে ফ্রেন্ড আছে এবং খুব বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, আমি তার সাথে কথা বলি। সে আমার সলিউশন দেয়, কিন্তু খুব সুন্দর সলিউশন দেয়। আচ্ছা এইটা ছেড়ে দে, এই জায়গাটাতে চুপ করে যা, এটা একটু স্যাক্রিফাইস কর। ছেলে ফ্রেন্ড যেহেতু, তার প্রতি তো আমার অন্য কোনো অ্যাট্রাকশন কাজ করবে না ডেফিনেটলি। এখন আমি যদি এই ঘটনাটাই ঘটাইতাম, কোন আমার একটা অফিস কলিগ অথবা কোনো একটা ছোট বা আমার একটা জুনিয়রের সাথে আমি কথা বলতাম, সেও যদি ওই যে আপনি যেটা বললেন যে সিম্প্যাথেটিক হয়ে আহাহু করতো, তাহলে কিন্তু রিলেশনটা এটা এরকম ভাবে মানে এইটা জায়গাতে থাকতোই না, কোনোভাবেই থাকতো না। এবং স্যার ওয়েল্টার স্কটের একটা বই আছে সাইকোলজির উপরে, নাম হচ্ছে রোডলেস ট্রাভেল। ওইটাতে একটা জিনিস বলা হয়েছে যে লাভ যে জিনিসটা, ভালোবাসার যে জিনিসটা, নর্মালি এইটা কখনো তো সেম টু সেম জেন্ডারে হয় না, অপোজিট জেন্ডারেই হয়, একটা অ্যাট্রাকশন কাজ করে। আপনার প্রশ্ন ওয়াইজ, একটা পুরুষ হচ্ছে পলিগ্যামি, আমি একজনের সাথে বসে সারাদিন আমার বউয়ের বদনাম গাইতেছি, আমার কোনো না কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য না থাকলে আমি আমার পার্সোনাল লাইফে হ্যাপি না, এই লেকচার আমি ছাড়বো না। ছাড়া মানে হচ্ছে যে তুমি আমার প্রতি সিম্প্যাথেটিক হও, এইটা হচ্ছে আমার পারপাস। সিম্প্যাথির পরেই চলে আসে ডেট মুডে, অর্থাৎ কফি খাইতে গেল, ডিনার করতে গেল, অথবা বেচারি বাসা থেকে রান্না করে নিয়ে আসলো, খাওয়াই দিল, আচ্ছা ঠিক আছে আপনার বউ তো খাওয়ায় না, আমি খাওয়াই দিই, লেটস স্টার্ট, শুরু কিন্তু হয়ে গেল। এটার যে শেষ কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না।